উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন এক গবেষণায় এই তথ্য প্রকাশ হয়েছে। গবেষণাটি করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS। গতকাল বুধবার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সিংপুং ডং নামের গোপনে ক্ষেপণাস্ত্র পরিচালনা ঘাঁটি চীনের সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। বিবিসির তথ্য মতে এই ঘাঁটির সন্ধান জানা ছিল না যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়াও কখনো সেটা প্রকাশ করেনি। সম্প্রতি ভয়ঙ্কর এই গোপন ঘাঁটি প্রকাশে আশায় হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পিয়াংগিয়াং প্রদেশের ওই স্থানে সম্ভবত 6 থেকে 9টি পারমাণবিক সক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রাখা হয়েছে। এই অস্ত্রগুলো পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি তৈরি করতে পারে। উত্তর কোরিয়া 2019 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে জোর দিয়েছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি দ্রুত পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণে আহ্বান জানিয়েছেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে 15 থেকে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের সুবিধা আছে। এই ঘাঁটির বিষয়ে উত্তর কোরিয়া আগে কখনো তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনাও এই ঘাঁটির কথা উল্লেখ করা হয়নি। 2019 সালে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ সম্মেলন ভেস্তে যায়। উত্তর কোরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পিয়ংইয়ং কি দেবে তা নিয়ে তখন দুই নেতার মতবিরোধী তৈরি হয়েছিল। ওই ব্যর্থ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার ঘোষণা দিয়েছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের তালিকা থেকে নিজেদের প্রত্যাহার করবে না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, 2024 সালে রাশিয়ায় 10,000-এর বেশি সৈন্য পাঠিয়েছে কিম প্রশাসন। এদিকে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার একটি নৌ ধ্বংসকারী চো হিউন পরিদর্শনের সময় এবং যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবহার সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি এ ঘোষণা দিয়েছেন। কিমের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পেশি শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের সামরিক তত্ত্ব ও অনুশীলনে আমূল ও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। এছাড়া পারমাণু বিকিরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত থাকে বলে দাবি কিমের। পিয়ংইয়ং এসব মহড়াকে নিয়মিতভাবে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করে থাকে। রাশিয়া, আমেরিকা, ইউক্রেন শান্তি উদ্যোগকে বিশাল ধাক্কা দিয়েছে। মস্কো তাদের কঠোর অবস্থান স্পষ্ট করে বলেছে যে যুদ্ধ পরবর্তী যে কোনো পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টিতে তাদের ভেটো জানানোর অধিকার থাকতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইউরোপীয় প্রস্তাবিত সামরিক মোতায়েনকে তারা বিদেশি হস্তক্ষেপ বলে গণ্য করবে। তিনি বলেন, এটি রাশিয়ার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ল্যাভরভ 2022 সালের ইস্তাম্বুল আলোচনায় প্রস্তাবিত কাঠামো ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। সেই প্রস্তাবে মস্কো এবং বেইজিং ইউরোপীয় মিত্রদের পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, কিন্তু কিয়েভ এই শর্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে।
এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প তার হতাশা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি তার পূর্বসূরি জো বাইডেনকে দোষারোপ করেছেন। ট্রাম্প লিখেছেন, আক্রমণকারী দেশকে আক্রমণ না করে যুদ্ধ জেতা খুবই কঠিন, এমনকি অসম্ভব। তিনি আরও যোগ করেছেন, এটি এমন একটি দুর্দান্ত ক্রীড়া দলের মতো যা চমৎকার রক্ষণ আছে কিন্তু আক্রমণের অনুমতি নেই। সাম্প্রতিক আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর আমেরিকান কর্মকর্তারা বলেছিলেন যে পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি মেনে নিয়েছেন, কিন্তু সর্বশেষ বিবৃতি থেকে মনে হচ্ছে মস্কো হয়তো তাদের অবস্থান পরিবর্তন করছে। ল্যাভরভ পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাতেও ঠান্ডা পানি ঢেলেছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ পর্যায়ের বৈঠক কেবল তখনই সম্ভব যখন আলোচনায় সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হবে। কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রাশিয়া তার বিধ্বংসী আক্রমণ অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় সামরিক সূত্র জানায়, মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে। 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের আক্রমণে কমপক্ষে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছে। এসব জটিলতা সত্ত্বেও হোয়াইট হাউস ইতিবাচক সুর বজায় রেখেছে। একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল হত্যাকাণ্ড বন্ধ ও যুদ্ধ সমাপ্তির লক্ষ্য দ্বিপক্ষীয় বৈঠকের জন্য রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আলোচনা অব্যাহত রাখছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনের সাথে বৈঠকে রাজি থাকলেও ওয়াশিংটনের কাছে শক্ত প্রতিক্রিয়া দাবি করেছেন। কিয়েভে বিদেশি সংবাদদাতাদের সাথে কথা বলে তিনি বলেছেন, আমি দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাবে অবিলম্বে সাড়া দিয়েছি, আমরা প্রস্তুত, কিন্তু রাশিয়া যদি প্রস্তুত না থাকে। শান্তি আলোচনার পথে এই নতুন বাধা প্রমাণ করে যে ইউক্রেন সংকটের সমাধান এখনও অনেক দূরে। রাশিয়ার সর্বোচ্চ দাবি এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা যতদিন অব্যাহত থাকবে ততদিন টেকসই শান্তির আশা ক্ষীণ থেকে যাবে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলসম্যান জানিয়েছেন, তারা পোল্যান্ডে 300 সৈন্য এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে। এর উদ্দেশ্য হল ন্যাটো এলাকা সুরক্ষায় সাহায্য করা, ইউক্রেনে সরবরাহ অব্যাহত রাখা এবং রাশিয়ার আগ্রাসন ঠেকানো। এই ঘোষণাটি এমন সময় আসে যখন পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবার রাতে পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি শস্য ক্ষেতে পতিত হওয়া বস্তুটি সম্ভবত রাশিয়ার শাহেদ ড্রোনের সংস্করণ। ওই ড্রোন বিস্ফোরণে পোল্যান্ড ইউক্রেন সীমান্তের কাছে অসিনি গ্রামে কয়েকটি বাড়ির জানালা ভেঙে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রেকেলসম্যান জানিয়েছেন, এই সামরিক সহায়তা ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোর দেওয়া সাহায্যের অংশ, যারা পোল্যান্ডকে সুরক্ষা দিতে কাজ করছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডেই থাকবে এবং নেদারল্যান্ডস ইউক্রেনে কোনো সৈন্য পাঠাচ্ছে না। এর আগে জার্মানি 5টি ইউরোফাইটার যুদ্ধবিমান পোল্যান্ডে মোতায়েন করেছে। এইসব বিমান রাশিয়া ও বেলারুশে যৌথ সামরিক মহড়ার আগে পাঠানো হয়। জার্মানি 5টি ইউরোফাইটার বিমান ও প্রায় 270 জন সৈন্য রোমানিয়াতেও পাঠিয়েছে। রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে ওই 2 যুদ্ধবিমান প্রথমবারের মতো ওড়ে এবং নিরাপদে ফিরে আসে। রাশিয়ার এই ধরনের কাজ উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি বলেন, এখন যখন ইউক্রেনের শান্তি আলোচনা চলছে, তখন এমন ঘটনা ঘটে যাওয়া খুবই আক্রমণাত্মক। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হন। সেখানে যুদ্ধ পরবর্তী নিরাপত্তার জন্য ইউক্রেনকে নিশ্চয়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্জেই লেভরভ বুধবার জানান, মস্কো ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা কোনো ফল দিবে না। তিনি বলেন, রাশিয়া বাদ দিয়ে নিরাপত্তার প্রশ্ন ঠিক করা সম্ভব নয়। গত সপ্তাহে আলাস্কায়
ট্রাম্প পুতিন সম্মেলনের আলোচনায় আলোড়ন সৃষ্টি করেছিল রুশ ভূখণ্ডে জমি ছাড়ার প্রস্তাব, কিন্তু জনরোষে পরিণত হয়েছে সেই ভূমি বন্ধুত্ব ধারণা। কারণ এই যুদ্ধ আসলে পূর্ব ইউক্রেনের স্লাইস নয়, এটি গণতন্ত্রের যুদ্ধ। রাশিয়ার স্বৈরশাসক পশ্চাৎপদ চিন্তা থেকে মুক্তি পেতে পারে না, আর তাই তিনি ইউক্রেনের সফল গণতন্ত্র দেখতে চান না। Обеспечен учет всех законных озабоченностей России. পুতিন ইউক্রেন দখল করেছেন কারণ তিনি ভয় পান। রুশ জনগণ যদি দেখেন ইউক্রেনে গণতান্ত্রিক শাসন কাজ করছে, তাহলে রাশিয়ানদেরও একইভাবে আশা জাগবে। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমায় নিরাপত্তা গ্যারান্টি হলে সেটি বিদেশি হস্তক্ষেপ। এ দাবি মানতে না পারলে শান্তি অসম্ভব। В результате тех агрессивных действий, которые предпринял Израиль, а затем и Соединенные Штаты Америки, ট্রাম্প হুমকি দিয়েছিলেন সেভিয়ার কনসিকুয়েন্সেস রক্ষার, কিন্তু আলোচনায় আসলে সেই শঙ্কা দূর হয়ে গেল। জমি চুক্তি নয়, তাকে বুঝতে হবে যুদ্ধযুক্ত গণতন্ত্র রক্ষার দাবির সাথে। ট্রাম্পের জন্য মূল চ্যালেঞ্জ পুতিনকে বোঝানো যে যুদ্ধ চালিয়ে জনগণের মাঝে স্বৈরশাসকের সমর্থন হারানোই হচ্ছে তার নিজস্ব রাজনৈতিক হুমকি। Россия ведет себя агрессивно. Это что такое? কিয়েভ দাবি করছে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী জরুরি, যার পেছনে থাকতে হবে মার্কিন সামরিক সমর্থন। ল্যাভরভ ক্রমাগত ভেটো দাবি করে চলেছে, এই ভেটোই ফাঁস করছে পুতিনের মূল উদ্দেশ্য। И в экономике многих западных стран, и во внутренней политике. ট্রাম্প যদি ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহ করেন, রাশিয়ার গ্যাস ও তেলের ওপর ট্যারিফ বসান এবং আটকে থাকা $300 বিলিয়ন রুশ সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় করতে চাপ দেন, তাহলে পুতিনের জন্য এই যুদ্ধে আর রাজনীতি বিনিময় অংশ থাকবে না। এটি পুতিনের পরাজয়। Sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference. গতানুগতিক জমি হস্তান্তরের ধারণা ভুল পথে নিয়ে যায়। আসল যুদ্ধ হচ্ছে গণতন্ত্র ও স্বৈরশাসনের বিবাদ। ট্রাম্প যদি শান্তি আনতে চান, তাকে বুঝতে হবে ইউক্রেনের গণতন্ত্রই হলো আসল যুদ্ধের মঞ্চ, আর সেই সত্যি নড়বড়ে পুতিনের একমাত্র দুর্বলতা। ইউক্রেনীয় জনগণের সাহসিকতা ও দৃঢ়তা এই লড়াইকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 4 বছর ধরে চলা যুদ্ধের পরও কিয়েভের শান্তিপ্রিয় বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ সমর্থন জানাচ্ছে তাদের নির্বাচিত সরকারের পক্ষে। তাদের প্রত্যয়ের বিনিময়ে আন্তর্জাতিক সমাজের সমর্থন আরো জরুরি হয়ে উঠেছে। робити все, щоб ціна російської нафти অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা ব্যয়ের বৃদ্ধি আন্তর্জাতিক বিশ্বে এক অনিবার্য বাস্তবতা। ন্যাটো দেশগুলির সামরিক ব্যয় তাদের জিডিপির 5% পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ইউক্রেনকে শুধুমাত্র অস্ত্র নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি দেবে। এই কৌশল পুতিনের কৌশল পরিবর্তন না করলে তাকে রাজনৈতিকভাবে অনেক দুর্বল করে দিবে। який прайс-кеп потрібен $30। ডিজিটাল যুদ্ধক্ষেত্রেও চলছে টানাপোড়েন। সাইবার আক্রমণ প্রতিরোধ ও তথ্য যুদ্ধে ইউক্রেন বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা দেখিয়েছে। এই নম্বর যুদ্ধ প্রমাণ করে যে গণতন্ত্র শুধুমাত্র অস্ত্রের দিক দিয়ে নয়, তথ্যের দিক থেকেও সতর্ক ও মুক্ত থাকা জরুরি। Дуже потрібні позитивні сигнали від Сполучених Штатів Америки. শীতের আগমনে অস্ত্র সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া চ্যালেঞ্জ হবে। ট্রাম্প প্রশাসন যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় না করে, তাহলে শীতে ইউক্রেনীয় নাগরিকদের দুর্দশা বৃদ্ধি পাবে, যা বিশ্ব সম্প্রদায়কে নৈতিক দায়িত্বের পরীক্ষায় ফেলবে। Саме тому треба গত কয়েক সপ্তাহে বিশ্বের কূটনৈতিক মহলে আলোচনায় উঠে এসেছে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ করার সম্ভাব্য স্থান। আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও কয়েকটি নিপক্ষীয় দেশ হোস্টিংয়ে আগ্রহ প্রকাশ করেছে। Я понимаю, что мы могли бы প্রথম আলোচনায় জানা গেছে তুরস্কের ইস্তানবুল পুনরায় আলোচনার জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ সেখানে 2022 সালে শান্তি আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ইতিমধ্যে ইস্তানবুল ফরম্যাটে ফিরে যাওয়ার পক্ষে মন্তব্য করেছেন। ইস্তানবুলের কূটনৈতিক অবকাঠামো, পর্যাপ্ত নিরাপত্তা ও সহজ যাতায়াত সুবিধা বৈঠকের ক্ষণজন্মা প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। দ্বিতীয় সম্ভাব্য স্থান হিসেবে নাম এসেছে সুইজারল্যান্ডের জেনেভা। নিউট্রাল অবস্থান, আন্তর্জাতিক সংস্থাগুলোর সমাগম এবং উচ্চমানের নিরাপত্তা জেনেভাকে বৈঠকের জন্য উপযুক্ত করে তোলে। সেখানে ইতোমধ্যেই নিউক্লিয়ার প্রশাসন ও রাশিয়ার প্রতিনিধি দল প্রাথমিক পর্যায়ের কনফারেন্স করতে সম্মত হয়েছে বলে কূটনীতিকদের অর্ধনির্দিষ্ট সূত্র থেকে জানা গেছে।
значит, наш ВВП. 220. তৃতীয় দিকে কেন্দ্রীয় এশিয়ার কাস্পিয়ান অঞ্চলের দেশ কাজাখস্তানও আলোচনার স্থান হতে পারে। নূর সুলতান বা আলমাটি আন্তর্জাতিক কূটনৈতিক বিনিময়ের অতীত গৌরবে ভরপুর। নিরাপত্তা বাহিনীর স্বচ্ছতা, স্থানীয় সমঝোতা এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সব পক্ষের জন্য গ্রহণযোগ্য নিরপেক্ষ ভূমিকা কাজাখস্তানকে উজ্জ্বল প্রার্থী করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ট্রাম্প প্রশাসনের এবং ইউরোপীয় মিত্রদের যৌথ সম্মেলনে, যেখানে নিরাপত্তা গ্যারান্টি ও হোস্টিংয়ের পরিপক্কতা প্রধান আলোচ্য হবে। বৈঠকের স্থান নির্বাচনের পেছনে রয়েছে দুই নেতার রাজনৈতিক ভাবমূর্তি, নিরাপত্তা উদ্বেগ এবং বৈশ্বিক দৃষ্টিতে ইস্যুটির গুরুত্ব। যে কোনোভাবেই ইস্তানবুল, জেনেভা বা কাজাখস্তান উক্ত স্থানেই স্থির করা হবে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি, যা কিয়েভের গণতন্ত্র রক্ষা এবং মস্কোর স্বার্থের মাঝে সমঝোতার নতুন অধ্যায় রচনা করবে। বিশ্ব এখন অপেক্ষায় কোন শহরটি আলোচনার ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ব নেতারা ফ্লাইট বুক করছেন, নিরাপত্তা বাহিনীরা জরুরি পরিকল্পনা সাজাচ্ছে, আর জনমনে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে। শান্তি সংক্রান্ত এই উত্তাল সাক্ষাৎ হবে কিনা তার দিন আর দূরে নয়। অন্যদিকে কিয়েভে জনমত খুবই স্পষ্ট, গণতন্ত্র রক্ষার অঙ্গীকারের স্বাক্ষর ছাড়া কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। সে কারণেই বৈঠকের হোস্ট দেশ নির্বাচন করে ইউক্রেন নিজেও আগ্রহী একটি সমান নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম স্থানে আলোচনার আয়োজন করতে। কিয়েভের এই রাজনৈতিক নির্দেশনা বৈঠকের ফলাফলকে প্রভাবিত করার প্রধান ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মস্কো থেকেও পাকিস্তানের ইস্তানবুল ফরম্যাটের বিরুদ্ধে চিন্তা পাননি সবাই। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে রাশিয়ার প্রতিনিধি দল ইস্তানবুলে ইসলামিক ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল এর কর্মসূচির সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে, যা বৈঠকের নিরাপত্তা পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কাজেই ইস্তানবুলের যেমন সুবিধা রয়েছে, তেমনি এড়িয়ে চলার মতো ঝুঁকিও কম নয়। বৈঠকের সাফল্য নির্ভর করছে দুই নেতার ব্যক্তিগত প্রস্তুতি এবং তাদের নন টেকনিক্যাল পারিপার্শ্বিক পরিবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতার উপর। ইস্তানবুল হোক, জেনেভা বা কাজাখস্তান, শেষ পর্যন্ত এই বৈঠকের লক্ষ্য হবে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে গণতন্ত্র রক্ষা এবং আঞ্চলিক শান্তি অর্জন উভয়ই সম্ভব, যদি পর্যাপ্ত রাজনৈতিক ইচ্ছা থাকে। আজকের দিন গণনা শুরু, যেখানে বিশ্ব অপেক্ষা করছে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষরের জন্য। চলমান ঘটনায় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে যেন পাত্তাই দিচ্ছেন না পুতিন। দুই নেতার বৈঠক, ফের জেলেনস্কি সহ পুতিনকে নিয়ে ট্রাম্পের আলোচনার উদ্যোগ, কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না। সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া যে আসলে শান্তিপূর্ণ আলোচনার পথে আগ্রহী নয় তা আবারও প্রমাণ দিল। বিশ্বজুড়ে আলোচিত শান্তি আলোচনার কোনো ফলাফল আসার আগেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এক রাতে ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত 18 জন আহত ও 1 জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা চলমান থাকার পরেও এটি মস্কোর সবচেয়ে বড় আক্রমণ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাতভর রুশ বাহিনী 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা সম্ভব হলেও কিছু হামলা বিভিন্ন স্থানের লক্ষ্যভেদ করে, যার ফলে হতাহতের ঘটনা ও ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম ইউক্রেনের লাভিভ শহরে, যা পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ম্যাক্সিম কোভিৎস্কি। এই হামলায় 26টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সীমান্তবর্তী মুকাচেভো শহরে রুশ হামলায় আহত হয়েছেন আরও 15 জন, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই শহরে অবস্থিত একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গুদামঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে ওই কারখানার ভবনে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলটির গভর্নর মিরোস্লাভ বিলেতস্কি জানিয়েছেন, কারখানাটি মূলত ভোক্তা পণ্যের ইলেকট্রনিক্স তৈরি করত। এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আদ্রি সিবিহা জানিয়েছেন, কারখানাটি পুরোপুরি বেসামরিক একটি প্রতিষ্ঠান, যার সঙ্গে প্রতিরক্ষা বা সামরিক খাতের কোনো সংযোগ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়া যেন কিছুই বদলায়নি এমন বার্তাই দিচ্ছে। তিনি বলেন, মস্কো এখনো যুদ্ধ শেষ করতে আন্তরিক কোনো আলোচনার চেষ্টা করছে না, বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার উপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান, যার মধ্যে রয়েছে আরও কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক। জেলেনস্কি বলেন, রাশিয়া কয়েকটি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেগুলো নষ্ট করেছে। এগুলো তো শুধুই বেসামরিক প্রতিষ্ঠান, যেমন কফি মেশিন তৈরি করত, অথচ সেগুলোকেই লক্ষ্য বানানো হয়েছে। উত্তর পশ্চিম ইউক্রেনের লুজ শহরেও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ইগোর পোলিশচুক। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা বিভিন্ন স্থানে 49টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে এই হামলায় রাশিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। রাশিয়ার এই আক্রমণের পর প্রতিবেশী দেশ পোল্যান্ড জানিয়েছে, তাদের আকাশসীমার সুরক্ষার জন্য বিমান মোতায়েন করা হয়েছে। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্ট্র্যাটফোর্ড বলেন, এই ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে রাশিয়া মোটেও শান্তিপূর্ণ আলোচনার পথে আগ্রহী নয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে, যিনি কারাগারে গিয়ে এক ফিলিস্তিনি বন্দীকে অপমান করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি কারাগারে গিয়ে ইসরায়েলের হেফাজতে থাকা সবচেয়ে পরিচিত ফিলিস্তিনি রাজবন্দী মারওয়ান বারঘুতির মুখোমুখি হয়ে তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে সেগুলোর ভিডিও করেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতাম মঙ্গলবার বলেন, ভিডিওটি অগ্রহণযোগ্য এবং মন্ত্রীর এই আচরণ বারঘুতির মর্যাদার উপর সরাসরি আঘাত। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো বন্দীর সাথে মানবিক আচরণ করতে হবে এবং তাদেরকে অসম্মানিত করা যাবে না। তাদের মানবাধিকার অক্ষুণ্ণ রাখা আবশ্যক। মারওয়ান বারঘুতিকে 2004 সালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তার বয়স 60-এর কোঠায়। ইসরায়েল তাকে সন্ত্রাসী মনে করলেও ফিলিস্তিনিদের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা। জনমত জরিপে তিনি প্রায়ই শীর্ষস্থান দখল করেন এবং অনেকেই তাকে ফিলিস্তিনের ম্যান্ডেলা হিসেবে আখ্যায়িত করেন। সম্প্রতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির কারাগারে মারওয়ান বারঘুতির সঙ্গে সাক্ষাৎ করে ভিডিও ধারণ এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 13 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যে ইসরায়েলিদের ক্ষতি করবে আমরা তাকেই নিশ্চিহ্ন করব বলে বারঘুতিকে হুমকি দেন বেন গেভির। তার এই কাজ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানবিক অধিকার লঙ্ঘনের বর্বরতম উদাহরণ বলে বিবেচিত। কিছু তথ্য মতে বিকৃত মানসিকতার বেন গেভির গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রিন্ট করে কারাগারের দেয়ালে ঝুলিয়ে ফিলিস্তিনি বন্দীদের সেগুলো দেখার নির্দেশ দিয়েছেন, যার ফলে তারা প্রচণ্ড মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ইতামার বেন গেভির এই ঘটনা নিয়ে এখন আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারের প্রতি এমন অবজ্ঞা কোনো বন্দীর মর্যাদাকেই শুধু হরণ করে না, বরং গোটা বিচার ও বন্দী ব্যবস্থার ন্যায্যতাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। সংস্থাটির মুখপাত্র থামিন আল খিতান বলেন, বন্দীদের মানবিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একজন মন্ত্রীর পক্ষ থেকে এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি বন্দীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে যে এই ধরনের আচরণ ইসরায়েলি কারাগারগুলোতে বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে পারে। জাতিসংঘের সংশয় ইতোমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। ইতামার বেন-গভিরের সেই ভিডিও প্রকাশের পর থেকেই ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর মানসিক নির্যাতন বেড়েই চলেছে। স্ন্যাপব্যাক বা যে কোনো নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরানকে অচল করা যাবে না। তেহরান বহু বছর ধরেই প্রস্তুতি নিয়ে রেখেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের চাপ সামলানোর। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমনই হুঁশিয়ারি দিলেন। به صراحت گفته که بدون تجهیزات آمریکایی امکان این کار وجود نداشت। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এই 3 ইউরোপীয় শক্তি ইরানকে হুমকি দিয়েছে, অক্টোবরের মধ্যে কোনো অগ্রগতি না হলে তারা JCPOA এর শর্ত ভঙ্গের অভিযোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করবে। এতে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হয়ে যাবে। عدم برخورداری ایران از سلاح هسته‌ای باشه آمادگی داریم। কিন্তু ইরানের জবাব ছিল আরও কঠোর। আরাকচি বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে তেহরান যৌথ পরিকল্পনা করেছে। বহু বছর ধরে একসঙ্গে বৈঠক ও পদক্ষেপের নকশা তৈরি করা হয়েছে। যদি সত্যি স্ন্যাপব্যাক সক্রিয় হয় তবে ইরান একা থাকবে না, মস্কো ও বেইজিং তার পাশে থাকবে। پیام آمریکا رو دریافت کردیم ظرف 2 روز گذشته। JCPOA চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.67% পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায়। তারপর থেকে ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর মতে গুরুতর হুমকি। নিষেধাজ্ঞা ফিরলে ইরানের উপর আবারও অস্ত্র নিষেধাজ্ঞা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সীমাবদ্ধতা, পারমাণবিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, ভ্রমণ, ব্যাংকিং, সম্পদ ফ্রিজ সহ একাধিক শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর হবে। তবে আরাকচি এর গুরুত্বকে খাটো করে দেখছেন। তার মতে জাতিসংঘের নিষেধাজ্ঞা মার্কিন একতরফা নিষেধাজ্ঞার তুলনায় অনেক দুর্বল। আমাদের জন্য পরিস্থিতি আর খারাপ হওয়ার সুযোগ নেই। ما هم از دیشب وارد اهداف اقتصادی شدیم و اهداف اقتصادی و پالایشگاه رو در এদিকে রাশিয়া ও চীনও খোলাখুলিভাবে পশ্চিমাদের সমালোচনা করছে। ভিয়েনায় রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেন, E3 দেশগুলো নিজেরাই 2231 নম্বর প্রস্তাব ও JCPOA লঙ্ঘন করেছে, তাই তাদের আইনি অধিকার নেই স্ন্যাপব্যাক সক্রিয় করার। একই সঙ্গে বেইজিং থেকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানালেন, চীন রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। স্ন্যাপব্যাক আমরা প্রত্যাখ্যান করেছি। তবে পশ্চিমা দেশগুলোর অবস্থানও একেবারে অনড়। তাদের মতে ইরান এখনও আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। আর অক্টোবরের পর JCPOA এর তথাকথিত সানসেট ক্লজ শেষ হয়ে গেলে ইরান কার্যত সীমাহীনভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। رژیم اسرائیل وارد اهداف اقتصادی شد। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান এখন নিরাপত্তা পরিষদের পরিবর্তে নিজস্ব সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের অধীনে IAEA এর সঙ্গে সহযোগিতা চালাবে। অর্থাৎ কূটনীতির পথ যতই খোলা থাকুক, আঞ্চলিক শক্তি রাজনীতির নতুন এক দ্বন্দ্ব আসন্ন। এবার কি চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে যাচ্ছে ইউক্রেন? শান্তি আলোচনার পালে নতুন করে দোল দিয়েছে ইউক্রেনের চীনকে প্রত্যাখ্যানের খবর, যা রীতিমতো ঝড় তুলেছে আন্তর্জাতিক রাজনীতির গতিপথে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন যে রাশিয়ার সাথে ভবিষ্যতে যুদ্ধবিরতি চুক্তিতে চীন কোনো নিরাপত্তা নিশ্চয়তাদাতা হিসেবে ভূমিকা পালন করতে পারবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চীনের রাশিয়াপন্থী অবস্থান এবং যুদ্ধ পরিস্থিতিতে মস্কোকে প্রকৃত সহায়তা প্রদান।
জেলেনস্কি তিনটি প্রধান কারণে চীনের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন। প্রথমত, যুদ্ধের শুরু থেকেই চীন ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে কোনো সহায়তা প্রদান করেনি। দ্বিতীয়ত, চীন রাশিয়াকে ড্রোন বাজার উন্মুক্ত করে দিয়ে ভিন্নভাবে সহায়তা করেছে। তৃতীয়ত, 1994 সালের বুদাপেস্ট স্মারকলিপিতে চীন সমর্থন জানালেও 2014 সালে ক্রিমিয়া দখলের সময় কোনো পদক্ষেপ নেয়নি। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী চীন রাশিয়ার সামরিক শিল্পে 20টি কারখানায় সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করেছে। রাশিয়ান ড্রোনে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশের 80% চীনা উৎসের। চীনা কোম্পানিগুলো বিশেষভাবে তৈরি করা ড্রোন ইঞ্জিন শিল্প রেফ্রিজারেশন ইউনিট হিসেবে চিহ্নিত করে রাশিয়ায় পাঠাচ্ছে। 2022 সালে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর চীন রাশিয়া বাণিজ্য $146.9 বিলিয়ন থেকে $240.1 বিলিয়ন উন্নীত হয়েছে। চীন রাশিয়ার মোট আমদানির 40% সরবরাহ করছে এবং রাশিয়ার সেমিকন্ডাক্টরের 90% চীন থেকে আসছে। ইউক্রেন আক্রমণের মাত্র কয়েক সপ্তাহ আগে পুতিন ও শি জিনপিং সীমাহীন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির আওতায় চীন রাশিয়ার অর্থনীতিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে টিকিয়ে রেখেছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা কেবলমাত্র সেই দেশগুলো থেকে চাওয়া হবে যারা 2022 সালের 24 ফেব্রুয়ারির পর থেকে ইউক্রেনকে প্রকৃত সহায়তা প্রদান করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে 30টি দেশের একটি জোট গঠিত হয়েছে যারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় অংশ নিতে প্রস্তুত। Кожен з партнерів знає, який прайс-кеп потрібен – $30. যুদ্ধ পরিস্থিতিতে চীনের দ্বিমুখী নীতি, একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে রাশিয়াকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা জেলেনস্কির এই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত করে তুলেছে। ভবিষ্যতে যে কোনো শান্তি চুক্তিতে চীনের অনুপস্থিতি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অবস্থান হিসেবে বিবেচিত হবে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। Наші продукції, військові, офіс. সফলভাবে অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং সহজেই চীনের যে কোনো অঞ্চলকে নিশানা করতে পারবে। ওড়িশা রাজ্যের পরীক্ষামূলক উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রকে ভারত সরকার বলছে তাদের প্রতিরক্ষা কৌশলের বড় অর্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়াদিল্লি একদিকে পাকিস্তানের বিরুদ্ধে, অন্যদিকে চীনের প্রভাব মোকাবিলায় প্রতিনিয়ত সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার সময় অগ্নি-5 সমস্ত অপারেশনাল ও টেকনিক্যাল মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যুদ্ধের ময়দানে ব্যবহার উপযোগী হওয়ার দিক থেকে এটি এখন প্রায় প্রস্তুত। 5000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের হাতে থাকলে বেইজিং সহ চীনের গভীর অঞ্চলগুলো থাকবে এর আওতায়। বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীনের সম্পর্ক বহুদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতামূলক। 2020 সালে সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরপর থেকেই দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লড়াইয়ে উভয় দেশ একে অপরকে প্রতিনিয়ত চাপে রাখছে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা কৌশলের বড় অংশ। মে মাসে কাশ্মীরে হামলায় 26 জন নিহত হওয়ার পর নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে দায়ী করেছিল, যদিও ইসলামাবাদ সব অভিযোগ অস্বীকার করে। কিন্তু অগ্নি-5 মোতায়েন মানে পাকিস্তানও ভারতের সরাসরি রাডারের নিচে চলে আসবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বৈশ্বিক শক্তির সঙ্গেও ভারতের সম্পর্ক নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে কোয়াড নিরাপত্তা জোটে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গী ভারত, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক সম্প্রতি টানাপোড়েনের মধ্যে। ট্রাম্পের প্রশাসন শুল্ক আরোপ সমীকরণকে জটিল করে তুলেছে। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গত বছর রাশিয়ায় শি জিনপিং ও মোদির বৈঠক হলেও বাস্তব মাটিতে দুই দেশের সামরিক প্রস্তুতি কমেনি, বরং অগ্নি-5 এর সফল পরীক্ষা নয়াদিল্লির তরফ থেকে বেইজিং এক স্পষ্ট বার্তা, ভারত তার প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না। সবশেষে বলা যায়, অগ্নি-5 ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করল ঠিকই, তবে এর প্রভাব কেবল প্রতিরক্ষা নয়, আঞ্চলিক রাজনীতিতেও বিশাল আলোড়ন তুলেছে। কলম্বিয়ায় দুটি পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত 18 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটের মধ্যে এই হামলাগুলো নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে একটি ব্যস্ত রাস্তায় গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত 6 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার উত্তর পশ্চিমাঞ্চলের মেডেলিন শহরের বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে পুলিশের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হন। নিহতরা সবাই হেলিকপ্টারের আরোহী ছিলেন। দুটি হামলার পেছনে কলম্বিয়ার বিলুপ্ত বিপ্লবী গেরিলা সংগঠন ফার্কের বিভিন্ন বিভ্রান্তিমূলক বিদ্রোহী গোষ্ঠী জড়িত বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা দেশটির নাজুক শান্তি প্রক্রিয়াকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এই হামলার কারণে ক্যালির মেয়র আলেহান্দ্রো ইদার শহরে সামরিক আইন জারির নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি শহরে বড় ট্রাকের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেন এবং হামলার বিষয়ে তথ্য দিলে $10,000 মার্কিন পুরস্কার ঘোষণা করেন। উভয় হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং সামরিক নেতৃত্ব এক জরুরি নিরাপত্তা কাউন্সিল বৈঠক ডেকেছেন, যাতে নাগরিকদের সুরক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে জানায়, রাষ্ট্র কখনোই সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবে না। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যালিতে গাড়ি বোমার লক্ষ্য ছিল মার্কো ফিদেল সুয়ারেস সামরিক বিমান চালনা স্কুল। বিস্ফোরণে স্কুলের আশেপাশের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তায় থাকা সাধারণ মানুষ হতাহত হন। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, এয়ারবেসের কাছাকাছি কোনো কিছুর বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পাই। প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন এবং এর জন্য নার্কো কার্টেল আলিয়াস মোরদিস্কোকে দায়ী করেন, যিনি ফার্ক বিদ্রোহী নেতা ইভান মোরদিস্কো নামে পরিচিত। তিনি বলেন, এই হামলা মাদক ব্যবসায় নিজেদের নিয়ন্ত্রণ হারানোর পর ওই গোষ্ঠীর প্রতিক্রিয়ার একটি অংশ। ভালো দেল কৌকা এবং নার্নিও অঞ্চলে সরকার এই সন্ত্রাসী হুমকির বড় একটি অংশ নিষ্ক্রিয় করেছে। পুলিশের হেলিকপ্টারে হামলার বিষয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানান, হেলিকপ্টারটি কোকা গাছ ধ্বংসে একটি মিশনে ছিল, যা কোকেইন তৈরির প্রধান উপাদান। ড্রোনের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে 12 পুলিশ কর্মকর্তা নিহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আমালফি এলাকার বনভূমিতে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ফার্ক থেকে বিচ্যুত সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী ইএমসি এ হামলা করেছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ। গত কয়েক মাসে কলম্বিয়ায় সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী, প্যারামিলিটারি এবং মাদক চক্রের মধ্যে সংঘর্ষ চলছে। ড্রোন হামলাও সেখানে খুব মামুলি ব্যাপার হয়ে উঠেছে। অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা শুধুমাত্র 2024 সালে দেশজুড়ে 115টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় একটি চেকপয়েন্টে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের উপর ড্রোন হামলা চালানোয় 3 জন সৈনিক নিহত হন। 2025 সালের 13 জুন থেকে 24 জুন পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষ ঘটে। যুদ্ধ থেমে গেলেও পরবর্তীতে কবে এবং কিভাবে আবার এই দুটি দেশের মধ্যে বোমা ও ক্ষেপণাস্ত্র বিনিময় শুরু হতে পারে সে বিষয়ে বিশ্লেষকরা অনুমান করে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতি যেমন আছে তা আবার আগের পদ্ধতি ছায়াযুদ্ধে ফিরে যাবে। গত 2 দশকে ইরান ইসরায়েল সংঘাত মূলত এই ছায়াযুদ্ধের মাধ্যমেই পরিচালিত হয়েছে, যার বৈশিষ্ট্য ছিল গোয়েন্দা অভিযান, নাশকতা, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, কূটনৈতিক চাপ, প্রভাব বিস্তার এবং প্রতিনিধিদের মাধ্যমে লড়াই। দীর্ঘদিন ধরে ইরানে অস্থিরতা সৃষ্টি, অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং নিষেধাজ্ঞার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পর 2025 সালের 13 জুন ভোরে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সরাসরি সামরিক হামলা চালায়। প্রথম দিকে ইসরায়েল কিছু সাফল্য পেলেও ইরান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। দেশটির প্রতিরক্ষা বাহিনী, যারা প্রথম দিকে শীর্ষ কমান্ডারদের হত্যার ফলে দুর্বল হয়ে পড়েছিল, পুনরায় সংগঠিত হয়। انجام دادن و دارن انجام میدن و برای آینده برنامه دارن
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, কৌশলগত অভিযানের পরিবর্তন, গোয়েন্দা সাফল্যে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠী চিহ্নিতকরণ এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ, এসব কিছু মিলিয়ে শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে ইসরায়েল অস্ত্রবিরতির আহ্বান জানায়। صنعت هسته‌ای ایران رو 12 দিনের যুদ্ধের 2 মাস পর আবার সরাসরি যুদ্ধের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়া না গেলেও বিশ্লেষকরা মনে করছেন এই দ্বন্দ্ব হয়তো আবার ছায়া যুদ্ধের দিকে ফিরে যাবে। התוכנית הזאת איימה על עצם קיומנו והיא גם סיכנה את שלום העולם כולו। এই যুদ্ধ একটি পুরনো ধ্যান ধারণাকে ভুল প্রমাণ করেছে। 2003 সালে ইরাকে মার্কিন হামলার সময় থেকে পশ্চিমা মহলে একটি ধারণা চালু ছিল যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব। এবারের যুদ্ধ স্পষ্ট করে দেখিয়েছে এই কৌশল কার্যকর নয়। পশ্চিমা বিশ্লেষণ বলছে ইসরায়েল ইরানে অস্থিরতা সৃষ্টিতে ব্যর্থ হয়েছে, বরং যুদ্ধকালীন সময় জেবিগনিউ ব্রেজিনস্কির 2004 সালের সতর্কবার্তা সত্য প্রমাণিত হয়েছে। যদি ইরানের উপর বাইরের চাপ বা হামলা আসে তাহলে ইরানি জাতীয়তাবাদ শিয়া আদর্শের সঙ্গে মিশে এই বিস্ফোরক শক্তিতে রূপ নেবে। এই বাস্তবতা 12 দিনের যুদ্ধে প্রতিফলিত হয়েছে। ইসরায়েলের 3টি মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক অবকাঠামো ধ্বংস করা, শীর্ষ কর্মকর্তাদের হত্যা এবং ইরানকে অস্থিরতার মধ্যে ঠেলে দিয়ে সরকার পতন করা। যুক্তরাষ্ট্রের সহায়তায় কিছু পরমাণু স্থাপনায় আঘাত হানলেও ইরানের সামরিক শক্তি ও সামাজিক সংহতি প্রায় অক্ষুণ্ণ থাকে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অস্ত্র ইসরায়েলকে সামরিকভাবে ঘায়েল করে এবং ভারসাম্য ফিরিয়ে আনে। সরাসরি হামলার খরচ ও ঝুঁকি সবসময়ই বেশি। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় সরাসরি সংঘর্ষের খরচ আরও বেড়ে গেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোগত পরিবর্তনে বোঝা যাচ্ছে তেহরান ভবিষ্যৎ সংকট মোকাবিলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ইসরায়েল স্বীকার করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি থামাতে পারেনি, মাত্র কয়েক বছরের জন্য বিলম্বিত করতে পেরেছে। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে গাজায় 2 বছর ধরে চলমান দীর্ঘ যুদ্ধের ক্লান্তি, যেখানে তাদের কৌশলগত সাফল্য অর্জিত হয়নি। এই অবস্থায় তাদের পক্ষে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে ইসরায়েল এখন আবার ছায়াযুদ্ধের কৌশলে ফিরে যেতে বাধ্য হচ্ছে। সরাসরি যুদ্ধের বদলে যেখানে গুপ্ত হত্যা, গোপন অভিযান, অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক কৌশল জায়গা নেয়।